যারা আওয়ামী লীগের দুঃশাসনে যারা আমরা জর্জরিত, কিন্তু জিয়া পরিবারে আজকে তাদের মানে এই আওয়ামী সরকারের আমলে তারা আরো বেশি সামর্থ্য হয়েছে। তারা নিজের বাড়ি ঘর থেকে উচ্ছেদ হয়েছে, তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, আজকে জোর করে ক্ষমতা থেকে তাদের পদচ্যুতি ঘটানো হয়েছে। কাজে তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে আসবে। আমরা স্লোগান দিয়ে থাকি রাজপথে, সারা বাংলাদেশের মানুষ তারেক রহমানের অপেক্ষা, অর্থাৎ বাংলাদেশ আসবে তারেক জিয়া আসছে, বাংলাদেশ কাঁপছে। অর্থাৎ এই কথার অর্থ হলো সারা বাংলাদেশের মানুষ উদান করে থেকে উঠবে, তারেক জিয়া আসছে, বাংলাদেশ কাঁপছে, তারেক জিয়া আসছে, বাংলাদেশে আজকে নতুন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এই প্রত্যাশা আমরা সবাই করি। কাজেই আগামী 25 তারিখে আমরা ইতিহাসের স্মরণকালে বৃহত্তম সমাবেশ করে আমাদের সেটাকে আমরা সম্বর্ধনা দিব। তিনি দেশের মাটি দেশের জন্য বলে বাংলাদেশের মানুষ তাকে ভুলে নাই, বাংলাদেশের মানুষ জিয়া পরিবারকে ভুলে নাই, বাংলাদেশের মানুষ তাদের জিয়া আজকে অপেক্ষায় আছে। তার আজকে দায়িত্ব দেওয়ার পর থেকে বাংলাদেশ নতুন করে আমার থেকে উঠবে। আজকে মানবিক বাংলাদেশ হবে, মানুষের সত্যিকার অর্থে বাংলাদেশ হবে, মানুষের চেতনার বাংলাদেশ হবে। সেই প্রত্যাশা সেই মানুষ করে, সেই প্রত্যাশা আজকে প্রত্যয় হবে। সেই প্রত্যাশা আমরা করতে পারবো যদি 25 তারিখে আমাদের সমাগম বিশাল হয়। এই 25 তারিখে সমাবেশ যার যার অবস্থান থেকে আমরা কাজগুলি করবো। ইতিমধ্যে আমাদের দেশনেত্রী যখন ঢাকায় এসেছিলেন চিকিৎসা শেষে, তখনও বাংলাদেশের মানুষ বিপুল ভাবে অংশগ্রহণ করেছে। আর আজকে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের অ্যাক্টিভ প্রেসিডেন্ট তারেক জিয়া দেশে আসবে। এই ঐতিহাসিক ঘটকে ধারণ করে, এটাকে ইতিহাসের মধ্যে ধারণ করে একটা বিপুল সমাগম যদি আমরা করতে পারি, তাহলে আমরা আমাদের এই লক্ষ্য আমরা করতে পারবো। এই কথা বলে এখানে আগামী দিনে সুন্দরভাবে নির্বাচন হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে, এবং আমাদের নেতা কর্মীরা যারা দায়িত্ব থাকবেন তারাও আজকে এই একটাই সম্পদকে এই ক্ষমতাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে আমরা নিব সেই প্রত্যাশা ব্যক্ত করে এখানে আমাদের বিএনপি নেতা কর্মী যারা সামনে আছেন, যারা সাইডে আছেন, সকলকে সংগ্রামী অভিনন্দন দিয়ে আগামী 12 তারিখের নির্বাচনে আমরা ধানের শীষের পক্ষে রাজপথে থাকবো, ঢাকার পক্ষে থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্যটা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন আজকে সফল হোক এবং তারও নির্বাচনের মাধ্যমে ধানের শীষের বিজয় হোক। নেতৃবৃন্দ, দীর্ঘক্ষণ শুনলাম, পরামর্শ শুনলাম বিজ্ঞ নেতৃবৃন্দের কাছ থেকে, আমরা অভিজ্ঞ নেতৃবৃন্দের কাছ থেকে আমরা তাদের মূল্যবান মতামত দিলাম। যারা নির্বাচন করেছেন, নির্বাচনের অভিজ্ঞতা যাদের আছেন, তারা আমাদেরকে তাদের নিজের জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করেছেন। নিশ্চয়ই এই অভিজ্ঞতা আমাদের পরবর্তী যে কার্যক্রম, সেই কার্যক্রমে পাতে হবে। এখন আমাদের সামনে আসছে আমাদের বহু প্রতীক্ষিত, যার কথা শোনার জন্য আমরা এতক্ষণ বসে আছি, দীর্ঘক্ষণ বসে আছি, আমাদের প্রিয় নেতা ঢাকা 6 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের জ্যেষ্ঠ সদস্য জনাব ইশরাক হোসেন এখন তার বক্তব্য নিয়ে আসছে। জনাব ইশরাক হোসেন। আমার বক্তব্য শুনে মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা এবং আমার বক্তব্য শুরু করছি। ঢাকা 6 আসন থেকে আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনারা অনেকেই জেনে থাকবেন 2018 সালে আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম। তাদেরকে আমরা যে এত সৌহার্দ্যপূর্ণভাবে আমরা রাজনীতিটা করি, সাথে সাথে
শুরুতেই কিন্তু আমার দুজন প্রবীণ মুরব্বী তারা আমাকে বরণ করে নিয়েছেন এবং পরে আরেকজন নিজে ঢাকার সাথে মনোনয়ন পেলেন। আমি ভাষার কারণে বলতে চাই যে আমি হয়তো নামে এমপি হতে পারি, কিন্তু এমপি হওয়ার মতো যে যোগ্যতা এবং যে কর্মকাণ্ড গত 40 বছর যাবত নাম্বার দিয়ে রাখতেছি, ঠিক আছে? অবশ্যই প্রতিটি পদক্ষেপে আপনার পরামর্শ দিয়ে এবং আপনার এর পাশাপাশি আমাদের ঢাকা 7 থেকে ঢাকা 7 আসন থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থী ঢাকার একজন উপযোগী সন্তান এবং সবার প্রিয় লোক জিতু ভাই লাইভটা তো কিন্তু লাইভ উনি ঢাকা 7 থেকে মনোনয়ন পেয়েছেন। এটার জন্য আমি ঢাকার সবার বাসিন্দা হিসেবে গর্বিত। একটা কথা একটু বলতে চাই, দাঁড়াই নেই ভাই, বসেন বসেন আপনি বসেন বসেন আপনি বসেন। আমার সাথে গাড়িতে আমার সাথে ছিলেন ঢাকার সাথে আরেক পাশে থাকার কথা ছিল, কিন্তু অসুস্থ এবং ব্যস্ত থাকায় ওরা বাবার কাজে অবকাশে আসতে পারে না, কিন্তু যাওয়া আমাকে দেওয়া হয়েছে। অনেকেই যখন এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছেন, আমার ছিল স্পষ্ট, ঢাকা শহরে আমরা বিএনপি এই করতে চাই। আমি পরিবার তাদেরকে ওনাদেরকে দরকার আছে, ওনাদেরকে লাগবে। এই নির্বাচন করতে হলে ওনাদের সহযোগিতা লাগবে, যার কারণে আমরা একসাথে মিলেমিশে কাজ করি। এবং আমি বিশ্বাস করি আমাদের মধ্যে যে একসাথে একসাথে ঐক্যবদ্ধভাবে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে আমরা কাজ করেছি, সেখান থেকে শুরু করে আমার বিশ্বাস আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি মনে করেছেন যে আমরা দুজন এই সাইডে যদি আমরা ইলেকশন করি, আমাদের যে বর্ডারও রয়েছে, নানা ধরনের ঝুঁকি যেগুলো আপনারা যে কোনো জানি না অদৃশ্য, কিন্তু ওনার কাছে আছে, সেগুলো আমরা একসাথে মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে থাকবেন এবং এখানে মহবুব ইসলাম ভাই টিপু আছেন, সাবেক কাউন্সিলর আছে, আমাদের মোজাম্মেল মুক্তা আছে এবং আমাদের মোহন চাচা আছেন, আমাদের অ্যাডভোকেট মহসিন আছেন। আমি আমাদের দয়া করে এখানে ধন্যবাদ দিব আলাদাভাবে সভা শেষে। তো সবাই এখানে আপনারা আছেন, এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য না, আজকে তো আমাদের উদ্বোধন, অনেক রাজনৈতিক বক্তব্য হবে আগামী 2 মাসে ইনশাআল্লাহ। এক প্রথম বিষয় অত্যন্ত সিরিয়াসলি নিতে হবে। আমরা গত পরশুদিন আমাদের গুলশান অফিসে দিন রাখি যারা প্রার্থী ছিলেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং সর্বশেষে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি নিজেও দীর্ঘক্ষণ আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তো বিষয়টি হচ্ছে আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে সব কিছু হয়ে গিয়েছে এবং আমরা চলে এসেছি, কিন্তু সেটা নিশ্চিত না করা পর্যন্ত আমাদেরকে হাল ছেড়ে দেওয়া যাবে না। আমাদেরকে যেভাবে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের আন্দোলন সংগ্রাম সেদিনই শেষ হবে যেদিন বাংলাদেশের গণতন্ত্র পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা পাবে। তো আমরা সেইভাবে সহযোগিতা দ্বিতীয় আর যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে মূল এখন আমাদের ফোকাস আগামী 25 তারিখ যখন আমাদের নেত্রীকে গ্রেফতার করে নিয়ে কারাগারে নিক্ষেপ করলো পুলিশ স্বৈরাচারী হাসিনা। অনেকদিন হয়ে গেল, কোনো আন্দোলন হয় না, কিছু হয় না। আমরা অনেকটা অন্ধকার দেখছিলাম, আমরা ভেবেছিলাম হয়তো ভারতের কাছে আমরা চিরস্থায়ীভাবে দাস হয়ে গিয়েছি, আর কোনোদিন বোধহয় আমাদের মুক্তি মিলবে না। এই কথাগুলো আমি বলছি আমার যে বয়স এবং আমার যে রাজনৈতিক অভিজ্ঞতা, আমার সেটা অভিজ্ঞতার আলোকে বলছি। তখন আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান শুধু লন্ডন থেকে যখন দলকে ঘোষণা শুরু করলেন, তখন আমাদের মতো বয়সী যারা রয়েছি আমরা মনে হয় যে আমার প্রাণ ফিরে পেলাম। আমরা সেই টানেলের শেষে যে অন্ধকার, সেখানে একটা লাইট বাতি, সেই বাতি ছিলেন ম্যাডাম খালেদা জিয়া। চলে যাওয়ার পরে আবার নতুন করে আলো দেখতে পেলাম এবং আমরা আশা আলো
বুকে বেঁধে আমরা খুব হাসিনার বিরুদ্ধে আমরা সর্বাত্মকভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেলাম। সেই নেতা, আমি ওনাকে খুশি করার জন্য বলছি না, বা এখান থেকে ওনাকে খুশি করবো পরিবর্তন করে সেই ধরনের ব্যক্তি আমি নই, কিন্তু আমি আসলে মনে করি যে যে সময় আমাদের নেতা জনাব তারেক রহমান শত বাধা বিপত্তির মুখেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ করেছেন, সেই কাজটি যদি না করা হতো বাংলাদেশে আর কোনো তৃতীয় দল ছিল না যে খুনি হাসিনা যে গেড়ে বসা ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশে যেভাবে শেকড় কেড়ে বসেছিল সেটাকে উৎখাত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই করতে হতো। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য আমাদের নেতা দেশটা জনাব তারেক রহমান তিনি তখন হাল ধরেছিলেন, আমরা তাকে সহযোগিতা করেছি এবং আমি বিশ্বাস করি উনি বিএনপিকে বাঁচিয়েছেন। বিভিন্ন ষড়যন্ত্র আপনারা দেখেছেন ইলেকশনের সময়, এই প্রার্থী চলে যায় ওই প্রার্থী চলে যায়, নানা কিছু মোকাবেলা করে উনি আমাদের দলকে ঐক্যবদ্ধ করে রেখেছেন, যার কারণে আজকে আমরা এখনো বাংলাদেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন হিসেবে আমরা পরিস্থিতি লাভ করেছি। তো আমাদের সেই নেতা ওনার প্রত্যাবর্তন অবশ্যই এটা একটা স্মরণীয় দিন, শুধু না এটা একটা ঐতিহাসিক দিন বাংলাদেশের মাটিতে। আমরা করে রাখবো, আমরা যদি স্লোগান দিয়েছি তারেক রহমান বীরের দেশে, এখন হাসিনা চলে গিয়েছে, আমরা কিন্তু আমাদের রাজপথের যে অবস্থা সেটা ভুলে গেলে চলবে না। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হলো আমাদের টার্গেট ওই দিন যত সংখ্যক নোট সম্ভব, এটার কোনো শেষ নাই, সীমাহীন। আমরা সারা বাংলাদেশ থেকে সবাইকে উদ্বুদ্ধ করবো যে বাংলাদেশে এসে, ঢাকায় এসে তারা আমাদের নেতাকে বরণ করার জন্য এমন একটি বার্তা দেয় যেটা বাংলাদেশের সকল স্বৈরাচারী যে রেখে যাওয়া সন্ত্রাসিত ভোটই আন্তর্জাতিক ভাবে মহলেও যাতে একটা নারা দেয় যে না, তারেক রহমান একজন নেতার নেতা, তার কিছু কোটি কোটি জনগণের সমর্থন ভালোবাসা রয়েছে, তাকে সেই লক্ষ্যে আমি মূলত, যেহেতু আজকে সবাইকে এখানে আমরা পেয়েছি, দু একটি বক্তব্য দিব। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে এবং জনাব হাবিবুর রহমান হাবিব, যেটা আগে বলেছি আমরা একসাথে কাজ করি, উনি বাবুবাজার ব্রিজ দেখভাল করবেন, আমিও সহযোগিতা করবো। সদরঘাট টার্মিনাল এখানে আমরা দেখভাল করছি, দেখভাল করবে, ওখানে আপনি তাকে সহযোগিতা করবেন। অর্থাৎ ঢাকার যে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ঢাকার যে প্রবেশ পথগুলা, সেখানে আমরা অভ্যর্থনা কেন্দ্র বানাবো এবং সেখানে আমরা যথাযথভাবে আমাদের যারা অতিথিরা আসবেন আমাদের নেতাকে দেখার জন্য তাদেরকে আমরা সেই আহ্বান করবো ইনশাআল্লাহ। এটা আমাদেরকে দলীয়ভাবে সকল নেত্রী প্রার্থীদেরকে জরুরিভাবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা সেটা আপনাদেরকে সাথে পালন করতে চাই ইনশাআল্লাহ। আমাদের নেতা সেখান থেকে এয়ারপোর্ট থেকে বের হয়ে একটি সমাবেশে যোগ দিবেন 300 দিনের। সেই সমাবেশ অবশ্যই ইতিহাসে স্মরণীয় হবে, এটা বলার অপেক্ষা রাখে না। এবং সেখান থেকে এবার ক্যাম্প হয়ে পরবর্তীতে উনি যতক্ষণ পর্যন্ত ওরা বাসায় প্রবেশ করবেন, আমাদের একটা অংশ, একটা প্রকোষ্ঠী আচরণ করেছে। আমাদের নেতা উনি তার বাসস্থান সেখানে প্রবেশ করার পরে তারপরে আমরা চিঠি দিতে পারবো। অর্থাৎ আমাদের সেই দিকটার জার্নিটা অনেক দীর্ঘ হবে, অনেক লম্বা হবে, ভোরবেলা থেকে শুরু করে কর্মসূচি হবে। তাই আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নিয়ে সেদিকটা আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। এবং পরের দিন একটা প্রোগ্রাম পরবর্তীতে ঘোষণা করা হবে, সেটি আমাদেরকে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়ার জন্য আপনাদের সাথে কথা বলার জন্য বলা হয়েছে। আমরা আপনাদেরকে অবহিত করে রাখলাম, সম্ভবত বাজারের প্রোগ্রাম করে তো উপস্থিত সকলে যারা রয়েছে আপনাদেরকে দীর্ঘক্ষণ রাজনৈতিক বক্তব্য দিয়ে বিরক্ত করবো না। আপনারা সারাদিন রাজনৈতিক বক্তব্য শুনেই থাকেন এবং আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ আমার চেয়ে অনেক বেশি রাজনৈতিক অভিজ্ঞতা সম্পর্ক এবং জ্ঞান রাখেন। আমি সর্বশেষ ধন্যবাদ জানাতে চাই আজকে এই ভবনের যারা মালিক পক্ষ, ওনাদের একজন এখানে রয়েছেন সান্তাজ আলী, আফজাল
নিজের নির্বাচন পরিচালনাকে থেকে শুরু করে আমাদের যারা নেতা কর্মীরা প্রচারকরা এভাবে নিয়ে যাবেন যাদেরকে আমরা আমাদের দল থেকে বলে দেওয়া হয়েছে কিভাবে করবে সেখান থেকে আমরা প্রচারণা করবো এবং পরবর্তীতে এখানে 5টি ডেস্ক স্থাপন করা হবে। এই 5টি থানা নিয়ে টাকা খরচ সেই ডেস্কগুলি আমরা আমাদের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবো। এটা হচ্ছে আমাদের এই অফিসের আজকে আমি এই পর্যায়ে আমার শেষ করে আপনাদেরকে আরো ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি বিদায় নিচ্ছি। আমরা অবশ্যই চলে গেলে সকলে ভালো হবে, সকলে অপেক্ষা করে এই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ, আমরা পরামর্শ শুনলাম অভিজ্ঞতার কাছ থেকে। আজকের এই দোয়া মাহফিল আলোচনা মূলত নবীনের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে আমাদের যে নবীন ভ্যানগার্ড আমাদের যে দলে দায়িত্ব দিয়েছে সেই ভ্যানগার্ড নবীনদের কাছ থেকে উপদেশ অভিজ্ঞতা নিয়ে সামনে যে এগিয়ে যাওয়ার যে প্রত্যয় সে প্রত্যয় তিনি ব্যক্ত করলেন। আমরা এবার এই সকল কিছু যেন আমাদের সফল হয় এই জন্য তার কাছে কি করতে হবে, আমাদের প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে। সেই দোয়া অনুষ্ঠান পরিচালনার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যিনি আমাদের জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা অধ্যাপক শাহ নেসারুল হক, আমাদের এখন দোয়াটা পরিচালনা করছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করবো যাতে আমাদের সবার মনোবাঞ্ছা যেন পূর্ণ করেন আল্লাহ। দোয়াটা শেষ হলো পরে বিশেষ করে আজকে ঢাকা প্রশাসনের নির্বাচনী প্রধান কার্যালয় আমরা শুনলাম নির্বাচন কমিশন আসলে সকলে ভালো করে জানো আল্লাহ
হিসেবে আজকে আমরা এখানে তোমার দরবারে দিনের মতো নামদারের মতো হাত তুলে পেতে দিয়েছি আল্লাহ। আল্লাহ আমি যে আপনার সঙ্গে ভালো রাখি দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ অবস্থা হসপিটাল রয়েছে আল্লাহ। আল্লাহ মেহরবানি করে আমাদের নেত্রীকে তুমি আমরা মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ কয়েক বছর আন্দোলন করে আল্লাহ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে আল্লাহ। মহিষী গাড়ি আল্লাহ তার উপরে তাকে জুলুম অত্যাচার করা হয়েছে আল্লাহ তিনি বলল আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ। দেশের কোটি কোটি মানুষের প্রত্যাশা দেশের আমার জাতির সামনে এসে কথা বলবো আল্লাহ তুমি মানুষের আশাগুলোকে তুমি প্রবল অর্জন করে দাও। মহান স্বাধীনতার দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিকল্পনা নসিব করে দাও। তার পরিবার কারণ এই অবস্থায় শুয়ে রয়েছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টিকে আল্লাহ চুপ করে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে আল্লাহ। সুন্দর সুষ্ঠুভাবে যে তুমি আসতে পারছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আল্লাহ সাদিক তোমাকে হারিয়ে পেয়েছেন আল্লাহ। জুলাইয়ের অবস্থানে তিনি শুয়ে রয়েছেন আল্লাহ। আল্লাহ দোয়ার মত নির্বিশেষে তার কাছে গিয়ে হাত আল্লাহ জানাইছে থেকে খালি হাতে ফেলে দেয় আল্লাহ। তুমি আমাদেরকে তুমি খালি হাতে ফিরিয়ে দিয়ে আল্লাহ। তার সুযোগ্য সন্তান আল্লাহ ইসলাম হোসেন একটা 6 আসন থেকে আল্লাহ নির্বাচন করতেছে আল্লাহ। আমার সমস্ত কাজগুলো আল্লাহ তার অর্জন করতে পারছেন এই আসনের পর খায় না করতে আল্লাহ। আল্লাহ